আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনার টিকা আমদানির জন্য ৫,৫০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার, জানালেন পরিকল্পনা মন্ত্রী। করোনা ভ্যাকসিন রফতানিতে কোনো নিষেধাজ্ঞা দেয়নি নয়াদিল্লি, বললেন ভারতীয় স্বাস্থ্য সচিব। পিকে হালদারের অর্থ পাচারের সাথে জড়িত ২৫ জনের দেশ ত্যাগে হাইকোর্টের নিষেধাজ্ঞা। এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইরফান সেলিমের বাসায় অভিযান চালানো হয়েছে, দাবি র্যাবের। সংবাদে এছাড়াও থাকছে শিক্ষাবন্ধু খেতাব পেলেন শিক্ষানুরাগী আব্দুল কাদির মোল্লা। ভারতের সাথে চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই বাংলাদেশ টিকা পাবে বলেও আশা করেন তিনি। আপেল মাহমুদের রিপোর্ট। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকা মিলিয়ে করোনা ভাইরাসের যে টিকা তৈরি করেছে তার উৎপাদন ও বিপণনের সঙ্গে যুক্ত সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। সম্প্রতি সেরাম ইনস্টিটিউট ভারতের বাইরে টিকা রপ্তানি করবে না, এমন খবরে উদ্বেগ তৈরি হয় বাংলাদেশে। এরই ভিত্তিতে নতুন করে পরিকল্পনা কমিশনের কাছে করোনার টিকা আমদানির জন্য টাকা চায় স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় করোনা টিকা ক্রয়, সংরক্ষণ ও টিকা দেওয়ার জন্য প্রয়োজনীয় অর্থ অনুমোদন দেওয়া হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জরুরি একটি প্রকল্প পাওয়া গিয়েছিল করোনার ভ্যাকসিন ক্রয় করার জন্য। সেই প্রকল্প আজকে আমরা এজেন্ডায় নিয়মিত এজেন্ডা না থাকা সত্ত্বেও আমরা টেবিল উপস্থাপন করে আমরা অনেক আলাপ আলোচনা করে সদয় হয়ে পাশ করেছেন। মোট ব্যয় হবে ৫,৭৬৪ কোটি ১৩,৩১,০০০ টাকা। সরকারের সাথে ভারতের চুক্তি অনুসারে টিকা পাওয়ার বিষয়ে আশা প্রকাশ করেন পরিকল্পনা মন্ত্রী ও স্বাস্থ্য সচিব। উই আর রেডি। আর আমরা আশা করছি, আমরা বিশ্বাস করি আমরা যথাসময়ে ভ্যাকসিন পাবো এবং বিতরণ ব্যবস্থাটাও আমরা অত্যন্ত ন্যায় বিচারের আলোক আমরা করেছি। যেভাবে আসুক জিনিসটা, ভারতের সরকার এবং আমাদের সরকার তো অবহিত আছেন, এতে তো কোনো সন্দেহ নেই। দেশে ১৩,৭৬,০০,০০০ মানুষকে টিকার আওতায় আনা হবে। এর অংশ হিসেবে প্রাথমিকভাবে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে ৩ কোটি ডোজ টিকা আমদানি করা হচ্ছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। ৩১% লোককে কাদের করা হবে সেটা আমি তালিকা আমরা বলবো। তাদেরকে এই প্রকল্পের টিকার আওতায় আনা হবে। আরও 40% লোককে টিকার আওতায় আনা হবে। আমাদের লক্ষ্য হলো ১৩,৭৬,০০০ লক্ষ লোককে টিকার আওতায় আনা। এদিকে সুন্দরবন সুরক্ষা সহ ৬টি উন্নয়ন প্রকল্পের জন্য ৯,৫৬৯ কোটি টাকা অনুমোদন দেয় একনেক। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসের ভ্যাকসিন রফতানিতে ভারত কোনো নিষেধাজ্ঞা দেয়নি বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এই বিষয়ে সব ধরনের গুজবকে নাকচ করে দেন তিনি। একই সাথে উন্নয়ন ও উৎপাদনের পাশাপাশি দেশে বিদেশে ভ্যাকসিন সরবরাহ করতে যৌথ বিবৃতি দিয়েছে সিরাম ইনস্টিটিউট এবং ভারত বায়োটেক। বরকতুল্লাহ সুজনের রিপোর্ট। ভারতে করোনা ভাইরাসের ২টি ভ্যাকসিনের জরুরি অনুমোদন পাওয়ার পর নানামুখী চাপে সংশ্লিষ্ট মহল। কবে থেকে টিকা পাবে সাধারণ মানুষ, এ নিয়ে সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণার জন্য বড় ধরনের চাপে পড়ে মোদী সরকার। বিশেষ করে ক্লিনিক্যাল ট্রায়াল ফেজ 3-র আগেই ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের অনুমোদন নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয় ব্যাপক হট্টগোল। এক পর্যায়ে কোভিশিল্ড উৎপাদনকারী সিরাম ইনস্টিটিউটের সাথেও বিতর্কে জড়িয়ে পড়ে ভারত বায়োটেক। অন্যদিকে এই ভ্যাকসিনের দিকেই চেয়ে আছে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার অনেক দেশ, যেখানে রপ্তানি নিয়েও তৈরি হয় দ্বিধা সংশয়। এই অবস্থায় ভ্যাকসিন রপ্তানিতে কোনো ধরনের বাধা নেই বলে পরিষ্কার করেন ভারতের স্বাস্থ্য সচিব। Okay, so the union government has not banned the export of any
one of the COVID vaccine. Ministry of Health and Family Welfare has not initiated any action for banning of export of vaccines. Ministry of Commerce, they have also not initiated any action. BPIIT, that is a department within the Ministry of Commerce, they have also not done anything. DGFT, Directorate General of Foreign Trade, they have also not done anything. So therefore, our request to our media friends would be that we should be on guard when such misinformation is sought to be spread. এদিকে অনাকাঙ্ক্ষিত বিতর্কে না জড়িয়ে অনুমোদন পাওয়া 2 ভ্যাকসিনের উৎপাদনকারী প্রতিষ্ঠানও দেয় যৌথ বিবৃতি, যেখানে ভ্যাকসিন উন্নয়ন, উৎপাদন ও রপ্তানির ব্যাপারে ঐক্যমত্যের বিষয়টি উঠে আসে। এতে বলা হয় মানুষের জীবন রক্ষাই তাদের আসল উদ্দেশ্য। অন্যদিকে উৎপাদন পাওয়ার 10 দিনের মধ্যে অর্থাৎ 13 জানুয়ারির মধ্যে টিকাদান কার্যক্রম শুরুর ব্যাপারেও বাধ্যবাধকতা আরোপ করে সরকার। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরও 20 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7,670 জনে। মৃতদের মধ্যে 16 জন পুরুষ ও 4 জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ 14 জন মারা গেছেন। এ সময় 14,462টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত হয়েছেন 991 জন। দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা 5,17,920। শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার 6.85%। সবশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 944 জন। মোট সুস্থ হয়েছেন 4,62,459। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। করোনার নতুন সংক্রমণ এবং গতি প্রকৃতি বিবেচনা করে বিশেষজ্ঞদের মতামত নিয়ে সরকার দ্রুত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে সার্বক্ষণিক মনিটরিং করছেন। এশিয়ান ইউনিভার্সিটির রজত জয়ন্তী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এ সময় পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা কাজে আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেন ওবায়দুল কাদের। নতুন ধরনের সংক্রমণ এবং এর গতি প্রকৃতি বিবেচনা করে বিশেষজ্ঞদের মতামত নিয়ে সরকার শীঘ্রই একটা সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের উদ্বেগের বিষয়টি বিবেচনায় রেখে সকলের জন্য নিরাপদ একটি পরিবেশ বিবেচনা নিয়ে দেশরত্ন শেখ হাসিনা সময় মতো সিদ্ধান্তটি আপনাদের জানাবেন। সরকারের অদক্ষতা আর দুর্নীতির কারণে দেশের মানুষের করোনা ভ্যাকসিন পাওয়া অনিশ্চিত বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। ঢাকা রিপোর্টার্স ইউনিটে এক আলোচনা সভায় তিনি অভিযোগ করেন, ভ্যাকসিন আনার নামে একটি প্রতিষ্ঠানকে মুনাফা করার সুযোগ দিয়ে সরকার সাধারণ মানুষের জীবনকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। রাজপথে কঠোর আন্দোলন ছাড়া রাষ্ট্র ক্ষমতায় পরিবর্তন আনা সম্ভব নয় বলেও মন্তব্য করেন মাহমুদুর রহমান মান্না। জবরদখলকারী সরকার, এরা নিজেরা গায়ের জোরে জনগণের অধিকার, ভোটাধিকার হরণ করে ক্ষমতায় আছে, তাদের মানবার প্রশ্ন নাই। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই ও বসুরহাটের পৌর মেয়র আব্দুল কাদের মির্জার বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে সংসদ সদস্যরা কেউ পালানোর পথ পাবেন না, তার এমন বক্তব্যে বিব্রত হয়েছেন দলটির নেতারাও। তবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, কাদের মির্জার বক্তব্য দলের সামগ্রিক চিত্র নয়। নোয়াখালী প্রতিনিধি ফুয়াদ হোসেন ও কুষ্টিয়া থেকে তুহিন আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন বিপ্লব রায়। গত 31 ডিসেম্বর নোয়াখালীর বসুরহাট পৌর ভবনের সামনে রাজনীতির সামগ্রিক চিত্র নিয়ে প্রকাশ্যে জ্বালাময়ী বক্তব্য দেন আব্দুল কাদের মির্জা, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় কয়েক ঘন্টার মধ্যে। সারা দেশে এ নিয়ে শুরু হয় নানা ধরনের রাজনৈতিক আলোচনা। এই বক্তব্যে ফেনীর নিজাম হাজারী সহ কয়েকজন সরকার দলীয় এমপির বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও অস্ত্র ব্যবসারও অভিযোগ করেন তিনি। কিন্তু আজকে সকল দলের নেতাকর্মী এই এলাকায় সুন্দরভাবে বসবাস করছে। তবে এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, আব্দুল কাদের মির্জার বক্তব্য দলের সামগ্রিক চিত্র নয়। স্থানীয় একজন সংসদ সদস্যের সাথে ব্যক্তিগত বিরোধের জের ধরে কাদের মির্জা এসব কথা বলেছেন বলেও মন্তব্য করেন তিনি। কুষ্টিয়ায় ডায়াবেটিক সমিতির এক অনুষ্ঠানে এসব কথা বলেন হানিফ। আমাদের নোয়াখালীর একজন পৌর মেয়র প্রার্থী, উনি নির্বাচন করছেন,
এলাকার সাংসদের সঙ্গে তার একটা ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে বিশেষের কারণে ক্ষোভের সঙ্গে এই কথা বলেছিল। এইটা কি সামগ্রিক চিত্র বলা যায়? এগুলো আসলে কোনো একটা ব্যক্তির ব্যক্তিগত আক্রোশের কারণে সে কথা বলেছে। এটাকে নিয়ে কেউ যদি আত্মসন্তুষ্টি লাভ করে, আমরা মনে করি আত্মসন্তুষ্টির মধ্যেই থাকেন। আব্দুল কাদের মির্জার আচরণে দায়িত্বশীলতার যথেষ্ট ঘাটতি রয়েছে উল্লেখ করে দলের নেতা ও প্রার্থীদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের এই নেতা। বিপ্লব রায়, এটিএন বাংলা। পিকে হালদারের অর্থ পাচারের সাথে জড়িত 25 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। এর মধ্যে রয়েছেন পিকে হালদারের মা লীলাবতী হালদার, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর এবং সাবেক সচিব ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের চেয়ারম্যান এনআই খান। তারা যাতে দেশ ছাড়তে না পারেন সে বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেয়। শুনানিতে আদালতে বলেন, টাকা পাচারের দায় বাংলাদেশ ব্যাংক এড়াতে পারে না। হুমায়ুন চিশতির রিপোর্ট। পিপলস লিজিংয়ে রাখা টাকা ফিরে পেতে গত 3 জানুয়ারি উচ্চ আদালতে হাজির হয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন 4 ভুক্তভোগী। আদালতের নির্দেশে মঙ্গলবার তারা লিখিত আকারে তাদের বক্তব্য জমা দেন। আমরা হ্যারাসড হতে 2.5 বছর ধরে, এবং গতদিন আমি বলেছি আমার চাচা মিস্টার মুস্তাফা জামান আব্বাসি, তার প্রায় 3 কোটি টাকা এখানে আছে। আমি 3 তারিখে যখন এসছি কোর্টে, বাসায় গিয়ে দেখি চাচা বিছনা থেকে পড়ে গেছে। চাচি 83 ইয়ার্স ওল্ড, ফুপু ওরকমই বয়স। ভুক্তভোগী আমানতকারীরা পিকে হালদারের সাথে সংশ্লিষ্ট 25 জনকে দুদকের মাধ্যমে জিজ্ঞাসাবাদের পাশাপাশি দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন। আদালত শুনে বলেছেন যদি প্রয়োজন হয় অবশ্যই দুদক এদেরকে আইন অনুসারে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারবে, এবং আনটিল ফার্দার পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত অথবা সুমোটরুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই 24 জন ব্যক্তি কোর্টের পারমিশন ছাড়া বিদেশ যেতে পারবে না। যারা ক্ষতিগ্রস্ত ওনাদের কথা হলো এই 24 জনকে যদি জিজ্ঞাসাবাদ করে হয়তোবা অনেক কিছু তথ্যপত্র পাওয়া যাবে। এদিন পিকে হালদারের বিরুদ্ধে দুদকের মামলার তদন্ত ও তাকে গ্রেফতারে ইন্টারপোলের কাছে চিঠি পাঠানোর অগ্রগতি তুলে ধরে দুদক ও রাষ্ট্রপক্ষ। শুনানিতে আদালত বলেন, শত শত কোটি টাকা পাচারের দায় বাংলাদেশ ব্যাংক কোনোভাবেই এড়াতে পারে না। ইন্টারপোলের যে হেড অফিস, সেখানে আমাদের এনসিবি পুলিশের একটি শাখা, ইন্টারপোলের শাখা, সমস্ত কাগজপত্র ওখানে পাঠানো হয়েছে। কমিশন ফর দ্য কন্ট্রোল অফ ইন্টারপোলস ফাইল, মানে সিসিএফ, ওনারা এটা কাগজপত্র পর্যালোচনা করে যে কোনো মুহূর্তে রেড অ্যালার্ট জারি করবে। আর উনি যেহেতু কোনো পলিটিক্যাল পার্সন না, সুতরাং এটা ক্রিমিনাল হিসাবে চিহ্নিত, এটা যে কোনো মুহূর্তে হইতে পারে। ওই 25 জনের মধ্যে লীলাবতী হালদার, অমিতাভ অধিকারী, অভিজিৎ চৌধুরী, ইরফান উদ্দিন আহমেদ ও উজ্জ্বল কুমার নন্দীর পাসপোর্ট উচ্চ আদালতের নির্দেশে জব্দ আছে। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য 20 জানুয়ারি দিন ঠিক করেছে উচ্চ আদালত। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আওয়ামী লীগ সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে ইরফান সেলিমের বাসায় অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছে র্যাব। তবে ইরফান সেলিমের বিরুদ্ধে পুলিশের দেয়া প্রতিবেদন নিয়ে কথা বলতে রাজি হননি র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে র্যাব সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে জঙ্গি, সন্ত্রাস এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন র্যাব মহাপরিচালক। আমরা আমাদের অভিযান পরিচালনা করেছি। আমরা অভিযানের সময় এই যে সকল জিনিস আমরা পেয়েছি এর ভিত্তিতে আমরা মামলা করেছি। এরপরে তদন্ত করে আমরা ঘটনাস্থলে যা পেয়েছি এর উপরে আমরা মামলা করেছি। এরপরে তদন্ত করে পুলিশ যা পেয়েছে এর উপরে তারা তদন্ত প্রতিবেদন দাখিল করেছে। এখন এটা আদালতের বিচার্যের বিষয়, এবং বিচার্য বিষয় নিয়ে আমরা আর অতিরিক্ত কথা বলতে চাচ্ছি না। দখলদার যত প্রভাবশালী হোক ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। রাজধানীর ভাসানটেক বাজার এলাকায় উচ্ছেদ অভিযানের সময় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। হাবিবুর রহমান অভির রিপোর্ট। রাজধানীর ভাসানটেক বাজার থেকে পকেট গেট এলাকা, রাস্তার দুপাশে মূল ভবনের বাইরেও অনেকে গড়েছেন স্থাপনা, যা এসে পড়েছে রাস্তার উপর। রাস্তার উপর স্থাপনা নিতে কেউ কেউ ভবনের অনুমোদিত নকশাও বদলেছেন। তা এমনভাবে করা হয়েছে যাতে বাড়তি অংশ ভেঙে ফেললেও মূল ভবনের কোনো ক্ষতি না হয়।
এভাবে প্রায় আধা কিলোমিটার এলাকার অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয় রাজুক ও উত্তর সিটি কর্পোরেশন। মেয়র জানান, নগরীকে বাসযোগ্য করতেই এমন অভিযান উত্তর সিটির বিভিন্ন এলাকায় চলবে। উত্তর সিটি কর্পোরেশনের কোনো রাস্তার মধ্যে অবৈধভাবে যারা দোকানপাট করেছেন, যারা বাড়ি বানিয়েছেন, বিশেষ করে রাজুকের ড্রয়িং বহির্ভূত, তাদের বিরুদ্ধে হুঁশিয়ার, আপনারা নিজেরা চলে যান। তবে এলাকাবাসীর অভিযোগ, উচ্ছেদ অভিযানের আগে তাদের যথাযথভাবে জানানো হয়নি। সিএস মূলে 12 ফিট 13 ফিট 14 ফিট রাস্তা ছিল। ডিআইটির প্ল্যানের সময় ডিআইটি 20 ফিট না হলে প্ল্যান দেয় না, সেই সুবাদে অনেকে 20 ফিট দেখায় প্ল্যান পাস করছে। সিটি কর্পোরেশন বলছে যে আমরা রাস্তা মার্কিং করব, কিন্তু রাজুক বলতেছে যে নকশার বহির্ভূত যা আছে আমরা ভাঙবো, এই বলে তারা ভাঙতেছে, কিন্তু আমাদের পূর্বে কোনো নোটিশ করে নেই। এলাকাবাসীর অভিযোগ নিয়ে কথা বলতে চাননি রাজুকের কোনো কর্মকর্তা। হাবিবুর রহমান অফি, এটিএন বাংলা, ঢাকা। গুণীজনদের কাজের স্বীকৃতি দিতে এটিএন বাংলা এবং ডিবেট ফর ডেমোক্রেসির উদ্যোগে শিক্ষানুরাগী ও থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদির মোল্লাকে দেয়া হলো শিক্ষা বন্ধু খেতাব। এ সময় গুণীজনদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কেউ যাতে বিশিষ্টজনদের সম্মানহানি করতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ দেন তিনি। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। করোনাকালে ভ্রাম্যমাণ শিক্ষা ব্যবস্থার প্রবর্তন সহ শিক্ষার মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় বিশিষ্ট শিল্পপতি থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদির মোল্লাকে দেওয়া হলো শিক্ষাবন্ধু সম্মাননা। গত 3 দশক ধরে নরসিংদী সহ আশপাশের এলাকায় 140টি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ এবং 300টির মতো প্রতিষ্ঠানে আর্থিক অনুদান ও বৃত্তি প্রদান করে আসছেন তিনি। শিক্ষাবন্ধু কাদের মোল্লা সাহেবকে যে শিক্ষাবন্ধু সম্মাননা দিচ্ছি, এটা প্রয়োজন আছে, স্বীকৃতির প্রয়োজন আছে। রিকগনিশন না দিলে ওনাকে দিতে হবে, কারণ মানুষের এটা প্রাপ্তি। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সমাজ বিনির্মাণে অবদান রাখা ব্যক্তিদের যথাযথ সম্মান দেখাতে হবে। প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে বিত্তবানদের কাজ করারও আহ্বান জানান তিনি। আমরা রাষ্ট্রের মধ্যে 2টা চিত্র দেখতে পাই। একটা চিত্র হচ্ছে, দেখেন এই করোনাকালে একদিকে লুটপাট করছে কিছু কিছু লোক, একদিকে মাছ জালিয়াতি করছে, আরেকদিকে টেন্ডারবাজি করছে, আর আরেকদিকে কিন্তু আমরা আব্দুল কাদের মোল্লাদের মতো লোকদের আমরা দেখতে পাচ্ছি। এই করোনাকালে আব্দুল কাদের মোল্লাদের মতো কিছু কিছু লোক কিন্তু রয়েছে যারা সংখ্যায় কম হলেও তাদের মনের শক্তি অনেক বেশি। যাকে ঘিরে এই আয়োজন সেই বিশিষ্ট শিল্পপতি মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করে যাচ্ছেন তিনি। মানসম্মত ও গুণগত শিক্ষার প্রসারে আমৃত্য কাজ করে যাবার ঘোষণা দেন তিনি। তো এই যে শিক্ষার মানটাকে নিশ্চিত করা, শিক্ষার্থীদেরকে প্রকৃত জায়গায় নিয়ে পৌঁছানো, এই উদ্দেশ্য আদর্শ থেকে কিন্তু আমি আমার নিজেকে সরাই নাই। এবং মানুষকে সুন্দর রাখার জন্য, মানুষকে ভালো রাখার জন্য এই ফাউন্ডেশনের ভিন্নমুখী কাজগুলির মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান গড়া, শিক্ষা প্রতিষ্ঠান করা, শিক্ষা প্রতিষ্ঠানকে নার্সিং করা হয়েছে সবচেয়ে অন্যতম একটা কাজ। অনুষ্ঠানের প্রধান অতিথি এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, যারা সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছেন সেই গুণীজনদের সম্মানিত করা আমাদের দায়িত্ব। তিনি বলেন, গুণী ব্যক্তিদের সাথে এটিএন বাংলা আছে এবং আগামীতেও থাকবে। আজকের আমাদের এই সামান্যতম স্বীকৃতি আমি মনে করি তার আগামী পথ চলার পাথেয় হিসাবে কাজ করবে। গুণী লোককে, সম্মানী লোককে সম্মানিত করার জন্য যে আপনারা আসছেন, সেই জন্য সবাইকে আমার ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। উনার মতন লোককে আমরা আরও উৎসাহিত করে দেশের সেবায় আমরা নিয়োজিত করতে যেতে পারি। এটিএন বাংলা চ্যানেলের মাধ্যমে গুণীজনদের বিভিন্ন সেবামূলক কাজ গুরুত্বের সাথে প্রচারেরও ঘোষণা দেন ডক্টর মাহফুজুর রহমান। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মালিতে কন্টিনজেন্ট প্রতিস্থাপন করছে বাংলাদেশ বিমান বাহিনী। এরই অংশ হিসেবে বাহিনীর 110 সদস্য রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালির উদ্দেশ্যে রওনা দেন। বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের বিদায় জানান। এই কন্টিনজেন্টের নেতৃত্ব দিচ্ছেন গ্রুপ ক্যাপ্টেন আবদুল্লাহ আল ফারুক। এর আগে গত 21 ডিসেম্বর এই কন্টিনজেন্ট সদস্যের ব্রিফ করেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান শেরনিয়াবাদ। এবার আন্তর্জাতিক সংবাদ।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ৩.৫ বছর পর কাতারের সাথে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দিয়েছে উপসাগরীয় আরব দেশগুলো। সন্ত্রাসী মদদ দেওয়ার অভিযোগে ২০১৭ সালে তেল সমৃদ্ধ ছোট্ট দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিশর। বন্ধ করে দেওয়া হয় দোহা ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। এরপরে ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের সুন্নি রাষ্ট্রগুলোকে একত্রিত করার লক্ষ্যে মধ্যস্থতা করে যুক্তরাষ্ট্র ও কুয়েত। এরই জের ধরে সোমবার কাতারের জন্য আকাশপথ ও স্থল সীমান্ত খুলে দেয় সৌদি আরব। মঙ্গলবার দেশটির আল উলা নগরীতে ঢাকা সম্মেলনে অংশ নিতে হাজির হন কাতারের আমির শেখ তামিম আল থানি। এবার পারটেক্স খেলার খবর। সাবেক ভারতীয় অধিনায়ক ও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি সুস্থ আছেন। স্বাভাবিক জীবনযাপন তো বটেই, কিছুদিন পর ম্যারাথনও দৌড়াতে পারবেন। মঙ্গলবার আলিপুরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সৌরভের সাথে সাক্ষাৎ এবং মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে কথা বলার পর একথা জানান প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। এদিকে অবস্থার উন্নতি হওয়ায় আজ হাসপাতাল থেকে সৌরভকে ছাড়া হবে বলে জানা গেছে। গত শনিবার জিম করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন সৌরভ গাঙ্গুলি। তার হৃৎপিণ্ড ব্লকেজ ধরা পড়ে তখন। 2 সপ্তাহ পর মেডিকেল বোর্ডের সদস্যরা আবারও সৌরভ গাঙ্গুলির স্বাস্থ্য বিষয়ে আলোচনায় বসবেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। করোনার টিকা আমদানির জন্য ৫,৫০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার, জানালেন পরিকল্পনা মন্ত্রী। করোনা ভ্যাকসিন রফতানিতে কোনো নিষেধাজ্ঞা দেয়নি নয়াদিল্লি, বললেন ভারতীয় স্বাস্থ্য সচিব। পিকে হালদারের অর্থ পাচারের সাথে জড়িত 25 জনের দেশ ত্যাগে হাইকোর্টের নিষেধাজ্ঞা। এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইরফান সেলিমের বাসায় অভিযান চালানো হয়েছে, দাবি র্যাবের। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।